আসসালামু আলাইকুম, টেক টু দ্য পয়েন্ট স্টুডিও থেকে আমি ওয়াহিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপের রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রিয়েলমি সবসময় আমাদের স্টুডিওতে স্মার্টফোন পাঠায়, স্মার্ট ওয়াচ পাঠায় বা TWS পাঠায়। এই প্রথমবারের মতো তারা ল্যাপটপ পাঠিয়েছে, এই জন্য আমরা অনেক এক্সাইটেড। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে রিয়েলমির প্রথম ল্যাপটপ, আর আমরা বেশ লম্বা সময় ধরে এই ল্যাপটপটা ব্যবহার করছি যাতে করে একেবারে অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে চলুন শুরু করে ফেলি রিয়েলমি বুকের রিভিউ। ল্যাপটপটা হাতে নিয়েই প্রথমেই কিন্তু আপনার এর ডিজাইনটা চোখে পড়বে। দারুণ ডিজাইন এবং খুবই স্লিম, মাত্র 1.4 কেজি ওজন, আর থিকনেসও কিন্তু মাত্র 15 মিলিমিটার। অবশ্য এটা ডিজাইনের সঙ্গে অনেকে অ্যাপেলের ম্যাকবুকের ডিজাইনের অনেক মিল পাবেন এবং আমিও পেয়েছি। মূলত এটার ডিজাইন প্রিটি সিমিলার টু অ্যাপেল ম্যাকবুক। ফুল বডিটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি এবং ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে করে আলোর বিপরীতে খুব একটা গ্লসি আউটপুট না দেয়। তবে ল্যাপটপের নিচের দিকটা কিন্তু প্লাস্টিকের, অবশ্য এখানে দুটা রাবারের গ্রিপ দেওয়া রয়েছে যাতে করে ফ্ল্যাট সারফেসে ল্যাপটপটা খুব একটা নড়াচড়া করতে না পারে। এবং ডিসপ্লের যে বেজেল রয়েছে এটা খুবই মিনিমালিস্টিক, দুই দিকের বেজেল অনেক কম, শুধুমাত্র ওপরের বেজেলটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। ল্যাপটপটা হাতে নিয়ে এটার বেজেলের আপনি পুরো ফ্যান হয়ে যাবেন, আমি 100% শিওর। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ডানে এবং বায়ের যে বেজেল তার তুলনায় উপরের বেজেল খানিকটা বেশি। এটা যদি সিমেট্রিক্যাল করা যেত তাহলে আরো জোস হতো। বাই দ্য ওয়ে, তারপরেও কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক করা হয়েছে বেজেলটা, এটা আমার অনেক ভালো লেগেছে। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চির IPS প্যানেল এবং এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 3:2। এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু গতানুগতিক 16:9 নয়, যেগুলো সাধারণত অন্যান্য ল্যাপটপে দেখা যায় 2:3। মানে কিছুটা পুরোনো দিনের CRT মনিটরে যে স্কোয়ার শেপ ওইটার সঙ্গে কিছুটা আপনি মিল পাবেন। এই অ্যাসপেক্ট রেশিওর কিছু সুবিধা এবং অসুবিধা দুটাই আছে। প্রথমে সুবিধার কথা বলি, আপনি যদি প্রচুর অফিসিয়াল ওয়ার্ক করেন, এক্সেল শিটের কাজ করেন বা MS ওয়ার্ডের কাজ করেন বা ফটোশপের কাজ করেন, তাহলে আপনার জন্য এই ডিসপ্লেটা খুবই সুইটেবল হবে, খুব কমফোর্টেবল হবে। আবার আপনি যদি মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব একটা সুবিধা নাও হতে পারে, কারণ হচ্ছে যেহেতু এটার অ্যাসপেক্ট রেশিও 2:3, বেশিরভাগ মিডিয়া প্লেব্যাকে দেখা যাচ্ছে ওপরে আর নিচে কালো হয়ে থাকবে। ঠিক এরকম দেখেন, ওপরে আর নিচে বেশ খানিকটা কালো বার দেখতে পাচ্ছেন, এটা কারণ হচ্ছে এটা অ্যাসপেক্ট রেশিও। তবে এই ডিসপ্লে রেজুলেশন অবাক করার মতো 2160x1440, মানে হচ্ছে 2K, আর এটা কিন্তু 100% sRGB সাপোর্ট করে। কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1500:1, আর এটার ব্রাইটনেস হচ্ছে সর্বোচ্চ 400 নিটস। গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এতে, যদিও কোন ভার্সনের গরিলা গ্লাস এতে ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে অফিসিয়াল কোনো ইনফরমেশন পাই নাই। ধারণা করা হচ্ছে 3 বা 4 এরকম কিছু একটা হবে। বাট ল্যাপটপের স্ক্রিন গরিলা গ্লাস প্রোটেক্টেড, এটাই তো বড় একটা ব্যাপার। এবার এটার হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কিছু কথা বলি। দুইটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল, একটা হচ্ছে i3 ভার্সন আর একটা হচ্ছে i5 ভার্সন। আমাদের রিভিউ ইউনিটটি i5 ভার্সনে, যেখানে ব্যবহার করা হয়েছে 1153G7 প্রসেসর। এটার কোর পাবেন 4টা আর থ্রেড রয়েছে 8টা, আর ক্লক স্পিড পাবেন 2.4 GHz। এতে টার্বো বুস্ট করতে পারবেন আপ টু 4.2 GHz। পাশাপাশি এর i3 একটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে i3 1115G4 প্রসেসর, সাথে দুইটা কোর রয়েছে আর থ্রেড পেয়ে যাবেন 4টি। এইটার ক্লক স্পিড 3.0 GHz এবং টার্বো বুস্ট ব্যবহার করে আপনি 4.1 GHz পর্যন্ত ওঠাতে পারবেন। ল্যাপটপটিতে 8GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং এই র্যাম নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। সেটা হচ্ছে এতে কিন্তু ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং এটা কিন্তু এক্সপ্যান্ডেবল না, মানে আপনি চাইলে বাড়াতে পারবেন না। আমরা যারা একটু এডিটিংয়ের কাজ করি বা গ্রাফিক্সের কাজ করি তাদের জন্য কিন্তু র্যাম একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এটা যেহেতু বাড়ানো যাবে না, এটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। পাশাপাশি আরও একটা ব্যাপার আছে আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে যে LPDDR4X হচ্ছে মানে DDR টেকনোলজির লাইটার ভার্সন। তার মানে হচ্ছে র্যামের ফুল পোটেনশিয়াল কিন্তু আমরা এখান থেকে পাবো না। আমার মনে হয় রিয়েলমিকে এই ব্যাপারটা পরবর্তী ভার্সনে একটু গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বাই দ্য ওয়ে, i5 ভার্সনের র্যামের বাস স্পিড হচ্ছে 4266 এবং যেটা i3 ভার্সন রয়েছে ওইটার বাস স্পিড হচ্ছে 3733 মেগাহার্টজ। i5 ভার্সনের গ্রাফিক্স হিসেবে রয়েছে ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স, আর i3 তে রয়েছে ইন্টেল UHD গ্রাফিক্স। সাথে রয়েছে 512 গিগাবাইটের PCIe SSD। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝলাম যে র্যাম বাদে বাকি যেসব হার্ডওয়্যার কনফিগারেশন এতে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু জোস, মানে কোনোভাবেই পিছিয়ে রাখা যাচ্ছে না, বরং আমি চাইলে অনেক এই সিমিলার বাজেটের অনেক ল্যাপটপের চাইতে এটাকে এগিয়ে রাখতে পারবো। এইবার আসি এটার অ্যাকচুয়াল পারফরমেন্সের আলোচনায়, মানে আমরা ব্যবহার করে কেমন অনুভূতি পেয়েছি বা আমাদের কাছে কেমন মনে হয়েছে। সত্যি কথা বলতে কি, এটা যারা অফিস গোয়ার আছেন বা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা প্রচুর অফিসিয়াল ওয়ার্ক করেন বা লাইটার কাজগুলো করেন, তাদের জন্য এটা স্পেশালি রিকমেন্ড করা যেতে পারে। বাট আপনি যদি হেভি কাজ করার চিন্তা ভাবনা করেন, যেমন গ্রাফিক্স ডিজাইনিং বা ভিডিও এডিটিং, স্পেশালি 4K ভিডিও
তাহলে কিন্তু এটা একটু কান্নাকাটি শুরু করে দিতে পারে, কারণ এটা কিন্তু ওইভাবে অপটিমাইজড না। মানে সংক্ষেপে বলতে গেলে এটা যদি মাল্টিমিডিয়া কাজের জন্য আপনি ব্যবহার করতে চান তাহলে এক কথায় এটা জোস, এবং এর সিমিলার কিন্তু মার্কেটে খুবই কম আছে। বাট আপনি যদি হেভি টাস্কের জন্য এটা কিনতে চান তাহলে আমি আসলে খুব একটা রিকমেন্ড করবো না। পাশাপাশি যারা গেমার রয়েছেন, গেমিং এর জন্য এই ল্যাপটপটা কিনতে চান, তাদেরও আমি বলবো যে অন্য কোনো মডেল হয়তো আপনার পছন্দ হতে পারে, কারণ এটার অ্যাসপেক্ট রেশিও একটা ব্যাপার আছে। পাশাপাশি এর যে হার্ডওয়্যার কনফিগারেশন সেখানেও আমার মনে হয় আরেকটু গেমিং অপটিমাইজ করা উচিত ছিল। সো এটা কিন্তু গেমিং ল্যাপটপও নয়। আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি এবং আমাদের কাছে এভারেজ লেগেছে এটার পারফরমেন্স। র্যাম নিয়ে টুকটাক কমপ্লেন থাকলেও এটার ব্যাটারি নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই। এতে ব্যবহার করা হয়েছে হিউজ ব্যাটারি, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য আপনি বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের হিউজ চার্জার, এবং এটার কেবলও কিন্তু হিউজ, লম্বা কেবল, টাইপ সি টু টাইপ সি। তার মানে হচ্ছে আপনি এটা দিয়ে চাইলে ফোনও চার্জ দিতে পারবেন। এবং রিয়েলমি ক্লেম করছে যে এটা 30 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে, যদিও আমাদের আরেকটু সময় বেশি লেগেছে, এবং এটাকে ফুল চার্জ করতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় আপনার পার হয়ে যাবে। এবং এটা দিয়ে ব্যাকআপ পাবেন কিন্তু অনেক সময়। আমরা পেয়েছি 7 ঘন্টার একটু বেশি, মাঝে মাঝে শুধুমাত্র মাল্টিমিডিয়া কনজামশন করে আমরা 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি ঘড়ি ধরে। বাট রিয়েলমি ক্লেম করছে যে হয়তো 11 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমরা যদিও পাই নাই, নিশ্চয়ই আমরা ব্রাইটনেস একটু বেশি দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে গেমিং টেমিং করেছি। সো এটা দিয়ে আরও বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব যদি আপনি ব্যাটারি সেভিংটা অন রাখেন এবং ব্রাইটনেসটা একটু মিনিমাল রাখেন আর কি। অলরাইট, এবার এই ল্যাপটপটির কিছু ভালো দিক, মানে যেগুলো হাইলাইটেড কি সেলিং পয়েন্ট, এবং কিছু মন্দ দিক যেগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই, এগুলো নিয়ে কথা বলবো। প্রথমে এই ল্যাপটপটার ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমত এটা খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ, প্রথম দেখায় যে কারোর পছন্দ হয়ে যাবে। আর এতে খেয়াল করেছি যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা জোস লেগেছে আমাদের কাছে। এবং এটা কিন্তু একেবারে সুপার ফাস্ট, স্মার্টফোনের মতো এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন। পাশাপাশি এটার যে ডিসপ্লে রয়েছে এটা কিন্তু হিউজ আপগ্রেডেড, এবং এটা কিন্তু মার্কেটের অন্যান্য ল্যাপটপের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে। ইভেন কোনো ক্ষেত্রে এটা জিততে থাকবে। টাইপ সি কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে থান্ডারবোল্ট কানেক্টর। তার মানে হচ্ছে আপনাকে এটার কানেক্টিভিটি নিয়ে খুব একটা টেনশন করতে হবে না। এটার i5 ভার্সনে কিন্তু ওয়াইফাই 6 রয়েছে, যেটা মোটামুটি খুব প্রিমিয়াম একটা ফিচার এই মুহূর্তে মার্কেটে, সুতরাং এটা খুবই প্রেইজড। পাশাপাশি আর একটা ভালো দিক হচ্ছে এটার লাউড স্পিকার, খুবই চমৎকার লাউড স্পিকারের কোয়ালিটি। ইভেন ফুল ভলিউমে কিন্তু খুব একটা সাউন্ড ডিস্টর্ট করে না। আমি এর লাউড স্পিকার নিয়ে মোটামুটি খুশি। এতে যে কিবোর্ড ব্যবহার করা হয়েছে এটা খুবই কমফোর্টেবল এবং ব্যাকলিট সমৃদ্ধ। আপনি 3টা গ্রেডে ব্যাকলিট কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি এতে জেনুইন উইন্ডোজ 10 পেয়ে যাচ্ছেন, যেটা আপনি চাইলে উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে পারবেন। অলরাইট, কিছু খারাপ দিক এবার আমি বলবো, যেগুলো আমার কাছে মনে হয়েছে আরেকটু ভালো করা যেত আর কি। প্রথমত বলবো, এখানে মাত্র একটা ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে। এটার একটা ইউএসবি পোর্ট যদি অকুপাইড থাকে আপনার কোনো কাজে, যেমন ইউএসবি মাউস বা ইউএসবি কিবোর্ড ব্যবহার করছেন, তখন যদি আপনার পেন ড্রাইভ ইনসার্ট করা দরকার হয় আপনি কিন্তু পারবেন না, ব্যাপক ঝামেলায় পড়তে হবে আপনাকে। আমার মনে হয় এখানে মাত্র একটা ইউএসবি পোর্ট কম হয়ে গিয়েছে, অন্তত 3টা দেওয়া উচিত ছিল। যাই হোক, আরেকটা ব্যাপার আমার কাছে মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে এতে কিন্তু কোনো HDMI আউটপুট নাই। আপনি যদি সেকেন্ডারি কোনো মনিটরে কানেক্ট করতে চান বা কোনো প্রজেক্টরে কানেক্ট করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না, আপনাকে ডঙ্গল ইউজ করতে হবে, কনভার্টার ইউজ করতে হবে, যেটা খুবই বিরক্তিকর। আর একটা জিনিস মিসিং রয়েছে, সেটা হচ্ছে যে কোনো কার্ড রিডার নাই। ল্যাপটপে কার্ড রিডার না থাকলে এটা আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আর একটা জিনিস আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, সরি আসলে মনে হয় বেশি ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা শেয়ার করছি। আসলে জিনিসটা আমার কাছে এতই পছন্দ হয়েছে যে এই ব্যাপারগুলো দেখে আসলে শেয়ার না করে আর পারছি না। তো সেটা হচ্ছে এটার ক্যামেরা রেজুলেশন খুবই কম, HD+ রেজুলেশন রিয়েলমি ক্লেম করছে, বাট এটার যে পারফরমেন্স আমি দেখেছি এটা আসলে মেনে নেওয়ার মতো না, একেবারে ভিজিয়ে ক্যামেরার কোয়ালিটি মনে হয়েছে আমার কাছে। সো এইটাকে ডেফিনেটলি ইমপ্রুভ করা উচিত। সো ওভারঅল এটা আমার কাছে এটার কিছু জিনিস খুবই ভালো লেগেছে, আবার কিছু জিনিস একটু ফ্রাস্ট্রেটিং লেগেছে। যদি এই টোটাল জিনিসগুলোকে একটু কম্বাইন করা যায় পরবর্তী কোনো সংস্করণে, আমার মনে হয় রিয়েলমি নতুন একটা যুগের সূচনা করবে ল্যাপটপ মার্কেটে। এবং যারা রিয়েলমির ফ্যান বয় রয়েছে, প্রচুর রিয়েলমির যে স্মার্টফোনের গ্রোথ তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু তারা ল্যাপটপও সেল করতে পারবে প্রচুর পরিমাণে। বাট এই জিনিসগুলো ছোটখাটো কিছু জিনিস, এগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। বাই দ্য ওয়ে, আপনার বাজেট যদি মোটামুটি 50,000 টাকা থেকে শুরু করে 65,000 বা 70,000 টাকার আশেপাশে থাকে তাহলে চোখ বন্ধ করে এটা আপনি কিনতে পারেন। যদিও এটা কিনলে সাথে আরও কিছু ডঙ্গেল ইত্যাদি জিনিস আপনাকে কিনতে হবে, সেগুলো অ্যাড করলে দেখা যাচ্ছে বাজেট 70 পার হয়ে যাবে আর কি। আমি রেকমেন্ড করবো এটার যে i5 ভার্সনটা আছে, i5 ভার্সন কিনতে, কারণ এটাতে নতুন আরও অনেক ফিচার রয়েছে যেটা কিন্তু i3 ভার্সনে নাই। সুতরাং একটু কষ্ট হলেও বাজেটটা বাড়িয়ে যদি আপনি i5টা নিতে পারেন তাহলে মোটামুটি ফিউচার প্রুফ থাকবেন আপনি। এইবার একটা মজার জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে দাম নিয়ে। অবশ্য
এটার i3 ভার্সনের বাংলাদেশি দাম হচ্ছে 55,000 টাকা এবং এইটার i5 ভার্সনের দাম বাংলাদেশি টাকায় 65,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে রিয়েলমি তো ইন্ডিয়াতেও কাজ করে এবং ইন্ডিয়াতেও এর প্রচুর প্রোডাক্ট সেল হয়। প্রাইসিংয়ে অনেক ডিফারেন্স থাকে। সাধারণত দেখি যে ইন্ডিয়াতে এক জিনিসের দাম যদি 20,000 টাকা হয়, বাংলাদেশি টাকায় ওইটা আবার 30,000 টাকার কাছাকাছি হয়ে যায়, মানে অনেক পার্থক্য থাকে। কিন্তু এই প্রথমবারের মতো আমি দেখলাম যে ইন্ডিয়ার প্রাইসের চাইতে বাংলাদেশের প্রাইস আরও কম। মানে এটা খুব ভালো লাগছে আমার কাছে ভাই। থ্যাঙ্কস রিয়েলমি। এরকম যদি স্মার্টফোনগুলো আপনারা ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে বরং আরও কমে দিতে পারেন তাহলে তো কি বলবো, একেবারে সুপার স্যালুট। তো এই ছিল আমাদের আজকের রিয়েলমি ল্যাপটপ রিভিউ। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো এই ল্যাপটপটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আর মিস না হয়। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।